দেবযানীকে বলছে, দেখো আমি তো বুঝতে পারছি যে কচ আমার ভেতরে আছে, যদি ওকে বাঁচাতে হয় তাহলে তোমার কাছে একটা অপশন আছে, মানে এটা কিন্তু চিন্তার বিষয়। তোমার বাবা যদি এখন চায় যে কচ বেঁচে উঠুক, তাহলে তোমার বাবার পেট ফুড়ে কচ বেরিয়ে আসবে, কিন্তু তোমার বাবা মারা যাবে। চুজ বিটুইন দিস টু। সমস্ত অসুরদেরকে মেরে ফেলা হলো, মানে দেবতারা মেরে ফেললেন, কিন্তু শুক্রাচার্যের মৃত সঞ্জীবনী মন্ত্রে তারা আবার বেঁচে উঠলেন। তো এই দেবতারা তখন দেখলো যে এভাবে তো হারানো যাবে না, আমি যুদ্ধ করছি যাকেই মারছি সে আবার ওদের চিফ অ্যাডভাইজার, ওরা জাগিয়ে বাঁচিয়ে তুলছে। জিততে হলে বা কিছু একটা জায়গায় পৌঁছতে হলে পরে আমাদেরকেও মৃত সঞ্জীবনী মন্ত্র দরকার। এতদিন যে আমি তোমাকে এত ভালোবেসে ফেললাম, ফিরে যাবে মানে? আমি তো ভেবেছি তোমার সঙ্গে আমার জীবনের অনেক দিন অতিবাহিত করবো, ভেবেছি যে বাবাকে বলবো যে চলো বিয়ে দেওয়ার কথা হোক। ও বলছে না না, গুরুপুত্রীর উচিত তার বাবার শিষ্যকে ভাতৃরূপে দেখা। তখন নারীরা ঋতুমতী হলে একটা পয়েন্টে তারা বুঝতে পারতো যে তাদের সন্তান ধারণের সময় এসছে, এবং সন্তান ধারণ একা হয় না, এটা তো সবাই জানে। এইটা দেখা গেছে প্রচুর মহিলা তারা বলতো যে আমি চাই আপনাকে। সে বলছে যে দেখো 5 রকম ক্ষেত্রে পাপ হয় না। কিরকম পাপ হয় না? মানে মিথ্যে কথা বললে পাপ হয় না। বলছে সখীর প্রতি আমারও প্রতি, বলে আমার সখীকে যখন আপনি বরণ করেছেন তখন আমাকে প্রতিরূপে বরণ করে নিয়েছেন। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। এই এপিকটা হলো একটা নতুন এপিসোড, নতুন ধরনের এপিসোড আমরা আনছি। আমি আর প্রেমাশিস এপিক নিয়ে কথা বলছি। এপিক মানে সেই এপিকে অনেক কিছুই আমরা কভার করার চেষ্টা করব, কিন্তু প্রথম যেটা ধরেছি সেটা হলো একটা মানে যাকে বলে বিরাট একটা ব্যাপার। আমরা এখনও বোধহয় 6 নম্বর বা 7 নম্বর এপিসোডে এসে পৌঁছেছি, এক্স্যাক্ট এপিসোডের নাম্বারটাও জানি না। এখানে আমরা রেফার করছি সারানুবাদ, মানে বই যদি বলতে হয় তাহলে এটা, আর বাকি কালীপ্রসন্ন সিংহের মহাভারত এবং প্রেমাশিস একটা বই রেফার করছে যেটা হলো দ্য মহাভারত। এটা 10টা খণ্ডে আছে। এই নিয়ে আমরা যেটা করছি সেটা হলো আমরা চেষ্টা করছি মহাভারতটাকে শুরু থেকে শেষ অবধি ডকুমেন্ট করার। আমার মনে হয় আমরা সারা জীবন ধরে এটাই করে যাবো, মানে হ্যাঁ, মানে শেষ তো হবেই না। হ্যাঁ, আর দ্বিতীয়ত আমরা কতদূর করে উঠতে পারবো সেটা নিয়েও আমাদের সেটা যথেষ্ট সন্দেহ আছে আমাদের, কারণ অলরেডি আমরা এখনো মহাভারতে পৌঁছতেই পারিনি। হ্যাঁ, মূল গল্পে তো এখনো পৌঁছতে পারিনি। আর তারপরে কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে মহাভারত যেভাবে লেখা হয়েছে, আপনারা যারা পড়েছেন বা পড়বেন, সেটা হচ্ছে একেবারে মানে যেভাবে আমরা গল্প দেখি বা শুনি বা পড়ি সেরকম একেবারেই না, একদমই না। একদম অন্যরকম একটা গল্প লেখার স্টাইল। সেখানে একটা গল্প, সেখান থেকে শাখা উপশাখা বেরিয়ে ব্যাপারটা খুব জট পাকিয়ে গেছে। তো আপনাদের জন্য বা আমাদের নিজেদের জন্য আমরা জটটাকে খুলে খুলে বলার চেষ্টা করছি আর কি, দেখা যাক কতটা পারি। তো তাতে যেটা হবে সেটা হচ্ছে আমরা একেবারে সিকোয়েন্সিয়াল যেভাবে মহাভারত আছে সেভাবে সবসময় হয়তো বলতে পারবো না, কিন্তু একটা গল্পের সিকোয়েন্সটা আমরা রাখার চেষ্টা। হ্যাঁ, মানে বইতে যে এক্স্যাক্ট যেভাবে আছে সেভাবে হয়তো সবসময় বলে উঠতে পারবো না, কারণ আমরা কি তা না হলে আপনাদের পক্ষেও খুব কনফিউজিং হবে, আমাদের পক্ষেও কনফিউজিং হবে। তা আমরা শেষ করেছিলাম তো জন্মেজয় সর্পযজ্ঞ দিয়ে, বন্ধ হয়ে গেল জন্মেজয় সর্পযজ্ঞ বন্ধ হয়ে গেল, এবং তারপর বললো যে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস তিনি আসবেন, ইনি এসে বলবেন যে বৈশম্পায়ন তুমি বলো। এবং এই মহাভারতের বেসিক্যালি মহাভারত অনুযায়ী যদি বলতে হয় এরপরে মানে সর্পসত্রের শেষেই যেটা হয় সেটা হলো যে মোটামুটি একটা সংক্ষিপ্তভাবে মহাভারতকে বলে দেওয়া হয় ওই জায়গায়, সেটা আছে। হ্যাঁ, সেটা আমরা তো ডিটেলে বলবোই একটা পয়েন্টে, ওইটা রেখে দিলাম। তা আমরা কি দিয়ে শুরু করি? হ্যাঁ, এটা আরেকটা যেটা এই পর্বগুলোতে রয়েছে সেটা হচ্ছে পুরো বংশ বৃত্তান্ত। হ্যাঁ, সেটা আছে। কুরুবংশের বংশ বৃত্তান্ত একেবারে বৃহস্পতি ব্রহ্মার থেকে শুরু করে একদম মানে ধীরে ধীরে তারপরে ভীষ্ম সত্যবতী হয়ে এই মূল যে গল্পটা আর কি পাণ্ডব কৌরব এই অবধি পৌঁছানো। তো আমরা ওই অবধি পৌঁছবো, কিন্তু তার আগে আমাদের মনে হয় এই বংশের ইতিহাসের জন্যেই একটু আমাদের কয়েকটা গল্প বলে নেওয়া ভালো। রাইট। তার মধ্যে কোনটা আমরা বলতে চাই আগে? প্রথমে আমরা শুরু করি, দেখো যদি মানে এইটা অনুযায়ী মানে রাজশেখর বসুর অনুযায়ী তো এখান থেকে শুরু হচ্ছে হলো উপরচর বসু পরাশর সত্যবতী কৃষ্ণদ্বৈপায়ন, মানে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের জন্মবৃত্তান্ত থেকে মানে সত্যবতী নিয়ে পুরোটা। কিন্তু সত্যবতী অনেক পরে এসছে, কিন্তু আসলে সত্যবতী অনেক পরে এসছে। তো পুরু বংশটা নিয়ে আমরা শুরু করি, যে পুরু বংশটা এলো কোত্থেকে? পুরু বংশটা কোথা থেকে এলো তাহলে সেটাই করি। তাহলে তার মানে যজাতি দিয়ে শুরু করতে হবে। কচ দেবযানী এবং যজাতি, এবং কচ দেবযানী যজাতির নাম অনেকে শুনেছেন, যজাতির জরা এই কথাটা অনেকে শুনেছেন, বা কিছু লোক শুনেননি হয়তো, আমরা সেটার একটুখানি কথা বলি। তো কচ আর দেবযানী, রাইট। কচ কে ছিল? এবার কচ
আচ্ছা, তার আগে একটা জিনিস বললাম ভালো, সেটা হলো দেবতা এবং অসুরদের মধ্যে চিরকাল একটা দ্বন্দ্ব ছিল, এবং দ্বন্দ্ব শুধু ছিল না, তাদের একটা আরও বড় ব্যাপার ছিল, সেটা হলো দেবতাদের একজন পুরোহিত ছিলেন যার নাম বৃহস্পতি, তিনি একজন ঋষি। তো বৃহস্পতি এবং শুক্রাচার্য বলে একজন ছিলেন যে দানবদের পুরোহিত। রাইট। শুক্রাচার্যের কাছে একটা জিনিস ছিল যেটা বৃহস্পতির কাছে ছিল না, সেটা হলো মৃত সঞ্জীবনী মন্ত্র, যেই মন্ত্রের দ্বারা মানুষকে মানুষ বা যে কোনো জীবকে পুনরুজ্জীবিত করা যায়। তো এইটা হলো বেসিক্যালি এই সেট আপটা। এবার কচ কে ছিল বলুন। তো এই দানব মানে অসুর এবং দেবতাদের মধ্যে যুদ্ধ যখন হচ্ছে, তখন একবার সমস্ত অসুরদেরকে মেরে ফেলা হলো, মানে দেবতারা মেরে ফেললেন, কিন্তু শুক্রাচার্যের মৃত সঞ্জীবনী মন্ত্রে তারা আবার বেঁচে উঠলেন। তো এই দেবতারা তখন দেখলো যে এভাবে তো হারানো যাবে না, আমি যুদ্ধ করছি যাকেই মারছি সে আবার ওদের চিফ অ্যাডভাইজার, ওরা জাগিয়ে বাঁচিয়ে তুলছে। তো আমাদের জিততে হলে বা কিছু একটা জায়গায় পৌঁছতে হলে পরে আমাদেরকেও মৃত সঞ্জীবনী মন্ত্র দরকার। কি করা যায়? তো কচ তখন হচ্ছে বৃহস্পতির পুত্র। হ্যাঁ, বৃহস্পতির পুত্র, ছেলেই বলি না আমরা, ছেলে। হ্যাঁ, বৃহস্পতির ছেলে কচ। তাকে বলা হলো যে এটা তোমার প্রজেক্ট অ্যাসাইনমেন্ট, তুমি একটা কাজ করো, গিয়ে শুক্রাচার্যের শিষ্য হও। এবং শুক্রাচার্যের শিষ্য শুধু হও না, বলো দেবযানীকে তুমি, মানে দেবযানী হলো শুক্রাচার্যের মেয়ে, তাকে তুমি প্রসন্ন করলে শুক্রাচার্য প্রসন্ন হবে, প্রসন্ন হয়ে তোমাকে বেশ একটা মন্ত্রটা শিখিয়ে দিতে পারে। তোমার প্রজেক্ট হচ্ছে মন্ত্রটা ওখান থেকে নিয়ে আসা। যদি নিয়ে আসো তাহলে আমরা যে যজ্ঞে ভাগ পাই তার থেকে তুমিও একটা ভাগ পাবে। রাইট। তো কচ চলে গেল এবার শুক্রাচার্যের কাছে গিয়ে বলে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই, এবং 1000 বছর, এই 1000 বছর 500 বছর ব্যাপারটা কোনো ব্যাপার না, আমরা একটু উইথ আ পিঞ্চ অফ সল্ট নিই, কিন্তু আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করব 1000 বছরের জন্যে। ঠিক আছে, শুক্রাচার্য মেনে নিলেন। তো চলছে। এদিকে দেবযানী মোটামুটি মনে হয়, যেটা লেখা নেই কিন্তু মনে হয় যে দুজন প্রায় সমবয়সী ছিলেন, যে প্রায় মনে তো হয়, মানে প্রায় সমবয়সী কিংবা দেবযানীর থেকে একটু এদিক ওদিক বয়সী, কাছাকাছি বয়সী আর কি। তো দেবযানীর কচকে খুব ভালো লেগেছে, কারণ ওই আশ্রমেই থাকতো শুক্রাচার্য এবং দুজনে মিলে একসাথে খেলাধুলো করছে, এবং কচের যেহেতু দেবযানীকেও প্রসন্ন করার একটা ব্যাপার ছিল, সে ব্রহ্মচারী কিন্তু দেবযানীর সাথে খেলাধুলো করছে, তাকেও খুশি রাখছে। দেবযানী কিন্তু মনে মনে কচকে ভালোবেসে ফেলছে। এবং শুধু তাই না, কচ কিন্তু মানে গান বাজনা নাচ এই সব করে দেবযানীকে প্রসন্ন করছে আর কি। তার কারণ জানে যে গুরু মানে শুক্রাচার্য কিন্তু দেবযানীর জন্য প্রচণ্ড দুর্বল, দেবযানী যদি বলে তাহলে করে দিতে পারে। তো এবার কি হলো, একদিন গরু চড়াতে গেছে কচ 500 বছর হওয়ার পর অসুররা কিন্তু ব্যাপারটাকে ভালোভাবে নেয়নি, আর এই প্রথম অসুররা বুঝেও গেছে যে ওর প্রজেক্টটা কি, আর প্লাস একটা তো মানে ওদের একটা রাগ তো ছিল যে হচ্ছে সেই বৃহস্পতির পুত্র যার পরামর্শে দেবতারা আমাদেরকে মেরে ফেলেছে। তো এবার অসুররা কচকে মেরে ফেললো, শুধু মেরে ফেললো না, মেরে কুচি কুচি করে কেটে কুকুরদের খাইয়ে দিল। তো সন্ধেবেলা সব গরুরা ফিরে এসছে, কচ ফেরেনি। দেবযানী বুঝলো ব্যাপারটা ডাল মে কুচ কালা হ্যায়, এবং দেবযানীর তো তখন কচকে প্রচণ্ড পছন্দ হয়েছে, সুতরাং কচ তার জন্য খুব ইম্পর্টেন্ট একটা মানুষ। রাইট। অবভিয়াসলি দেবযানী গিয়ে তার পিতা শুক্রাচার্য তাকে বললো যে কচ ফেরেনি, আমার মনে হচ্ছে কচ কিন্তু একটা বিপদ হয়েছে। তো শুক্রাচার্য দৈব্য দৃষ্টি ইত্যাদি করে বুঝলেন যে হ্যাঁ কচ মারা গেছে, কিন্তু মৃত সঞ্জীবনী মন্ত্র দেবযানী প্রচণ্ডভাবে বলছে যে কচ আমার প্রচণ্ড পছন্দের, তোমাকেও তো এত সম্মান করে, তোমার শিষ্যরা এরকম, তোমার শিষ্য এবং অসুররা মেরে ফেলেছে, একে বাঁচিয়ে দাও। তো শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে তাকে বাঁচিয়ে তোলেন, এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই কুকুরগুলোর দেহ ভেদ করে ওই কচের আলাদা আলাদা পার্ট বেরিয়ে আসে, এবং ফাইনালি কচ মৃত মানে পুনরুজ্জীবন লাভ করে আর কি, আবার বেঁচে ওঠে। তো অসুরদের কিন্তু বুঝলো যে হ্যাঁ আমাদের একটু ট্যাকটিকে ভুল হয়ে গেছে। নেক্সট টাইম আবার ফুল তুলতে গেছে, দেবযানীর কথাতেই কচ ফুল তুলতে গেছে। তো সেখানে অসুররা আবার একে কি করলো, একে মানে মারলো, শুধু না কচকে মেরে পুড়িয়ে দিল, পুড়িয়ে তার যে ভস্য সেটা কালেক্ট করে, শুক্রাচার্যের একটু পান দোষ ছিল, সুরাপান করতেন, যে সুরার মধ্যে মিশিয়ে দিল। একদম। তো শুক্রাচার্য বুঝতে পারেননি, সুরার নেশায় ওই কচের ভস্য সহ ওই সুরা পান করে ফেলেছে।
সন্ধে হয়ে গেছে, ফিরছে না, কচ ফিরছে না। দেবযানী বুঝলো আবার একটা ভুল হয়েছে, কচকে এরা মেরে ফেলেছে। এবং দেবযানী বাবাকে বললেন তুমি দেখো কচ কোথায়, আবার দিব্যদৃষ্টি প্রয়োগ করো। দিব্যদৃষ্টি প্রয়োগ করলো, করে বুঝলো যে সে তো ভস্য দিয়ে মানে নিজের ভেতরেই ঢুকে গেছে কচ। এবার দেবযানীকে বলছে দেখো আমি তো বুঝতে পারছি যে কচ আমার ভেতরে আছে, যদি ওকে বাঁচাতে হয় তাহলে তোমার কাছে একটা অপশান আছে, মানে এটা কিন্তু চিন্তার বিষয়। এটা হলো তোমার বাবা যদি এখন চায় যে কচ বেঁচে উঠুক, তাহলে তোমার বাবার পেট ফুড়ে কচ বেরিয়ে আসবে, কিন্তু তোমার বাবা মারা যাবে। তো চুজ বিটুইন দিস টু, কাকে তুমি চুজ করবে? বা বলছে না না এটা সম্ভব না আমার পক্ষে, আমার পক্ষে যতটা আপনি ইম্পর্টেন্ট ততটাই আমার কচও ইম্পর্টেন্ট, একটা উপায় বের করুন। দেবযানীই বলল একটা উপায় কিন্তু আছে, যদি আপনি, কি সুন্দর একটা ব্যাপার দেখ, দেবযানী বলছে যে যদি আপনি ওকে ভেতরে থাকা অবস্থায় যদি আপনি মন্ত্রটা শিখিয়ে দেন, তাহলে ও বেরিয়ে আসার পর আপনাকে বাঁচিয়ে দেবে। বলছে এটা তো ভালো ট্যাকটিক, এটা তো ভালো বুদ্ধি, অবভিয়াসলি। এবার ওই অবস্থায় সে এরা মানে দৈব করে ব্যাপারটা শিখিয়ে দিল কচকে, কচ নিজে বেঁচে উঠলো এবং বেঁচে ওঠার পর শুক্রাচার্যকেও বাঁচিয়ে দিল। সব দিক কিন্তু সেটেলড। কিন্তু এর মাঝখান থেকে কী হলো, কচের কিন্তু যেই প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা কিন্তু ফুলফিলড হয়ে গেলো। হ্যাঁ, কিন্তু শুক্রাচার্যের এখানে একটা ব্যাপার হলো, শুক্রাচার্য বেঁচেতে উঠলেনই কচের মৃত্যু সঞ্জীবনীতে, কিন্তু তার মনে হলো যে এই সুরাপান ব্যাপারটার জন্যই আমি এরকম একটা ট্রান্সে চলে গিয়ে এত বড় একটা পাপ করে ফেলেছি, আমি নিজের শিষ্যকেই খেয়ে ফেলেছি, এটা করা যাবে না, ব্যাপারটা ভালো হয়নি। তো সেদিন তখন শুক্রাচার্য বলে আজ থেকে আমি ব্রাহ্মণদের সুরাপান নিষেধ করলাম, এবং সেটা প্রায় ব্রহ্মহত্যার সমান। তো ব্রাহ্মণরা সুরাপান করবে না। তো যা হোক, এটা তো শেষ হলো, মানে এটা তো শেষ হলো, কচও পেয়ে গেছে মৃত সঞ্জীবনী মন্ত্র, 1000 বছর কমপ্লিট হলো। এবার তো সে ফিরে যাবে। সে বললো আমি ফিরে যাবো, আমার সব শেষ, আমার কাজ শেষ, ফিরে যাবো। দেবযানী বললো ফিরে যাবে মানে? হোয়াট ডু মিন বাই ফিরে যাবে? এতদিন যে আমি তোমাকে এত ভালোবেসে ফেললাম, তো ফিরে যাবে মানে? আমি তো ভেবেছি তোমার সঙ্গে আমার জীবনের অনেক দিন অতিবাহিত করবো, ভেবেছি যে বাবাকে বলবো যে চলো বিয়ে দেওয়ার কথা হোক। ও বলছে না না, গুরুপত্রীকে কিভাবে দেখা হয়, গুরুপত্রীকে কিভাবে দেখা হচ্ছে, বড় কথা গুরুপত্রীর উচিত যে তার বাবার শিষ্যকে ভাতৃরূপে দেখা, এবং উল্টোটাও যে আমার যদি গুরুপুত্রী হয়, গুরুপুত্রীকে আমি বোনের মতো দেখবো, আমি তোমাকে ভালোবেসেছি, বোনের মতো ভালোবেসেছি। তো এবার এখানে এদের মধ্যে আবার একটা কথোপকথন। দেবযানী বলছে যে এটা তুমি ঠিক করছো না, একেবারেই তুমি ঠিক করছো না, কারণ আমি তোমাকে মন দিয়ে ফেলেছি আর তুমি আমাকে প্রত্যাখ্যান করছো। এই ব্যাপারটা কিন্তু দেখবেন বারবার আসবে আগামীতেও, যে কোনো নারী যদি মানে প্রেম করে ফেলে, ভালোবেসে ফেলে কাউকে, তাকে সহজে প্রত্যাখ্যান কিন্তু করাটা সে সময় ভালো চোখে দেখা হতো না। তো ওই কনসেন্ট আর কি, হ্যাঁ একদম, তো কনসেন্টই নয়, একটা প্রায়োরিটি, যে মেয়ে আর কি প্রেমিকা যদি, মানে সে যদি প্রেমিকা বলে নিজেকে বলে, তাহলে তাকে অসম্মান করা যায় না একদম। সে যদি প্রণয় নিবেদন করে তো অবভিয়াসলি প্রণয় নিবেদন করেছে, আর কচ সেটা মানেনি বলে দেবযানী তাকে একটা শাপ দিল, বললো যে তোমার এই যে এতদিনের মানে তোমার অ্যাকচুয়ালি এই যে তুমি আমাকে প্রীত করে আমার বাবার থেকে সব পুরোটা নিয়ে শিখলে, এটা তোমার কাজেই দেবে না, যাও। কচ উল্টো শাপ দিতে হয়, কারণ শাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বললো এটা তুমি ঠিক করলে না আমাকে শাপ দিয়ে, কারণ আমি কিন্তু কিছু ভুল করিনি, আমার ধর্মে আমি ঠিক ছিলাম। দেবযানী বলে আমি আমার ধর্মে ঠিক ছিলাম, শাপ দিয়ে দিয়েছি। এবার কচও শাপ দিল। কি শাপ দিল? যে তোমাকে কোনো ব্রাহ্মণ ঋষি বিয়ে করবে না, তুমি ঋষি পুত্রী বটে, কিন্তু কোনো ঋষি পুত্র তোমাকে বিবাহ করবে না। হ্যাঁ একদম, এটা বলে দিল। বলে এবার কচ চলে গেল, কচের তো কাজ শেষ হয়ে গেছে, সে দেবতাদের এখানে এলো, এবং অবভিয়াসলি খুশি হলো দেবতারা যে হ্যাঁ কচের কাজ হয়ে গেছে। না, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কচকে তো বললো যে তোমার বিদ্যা ফলবতী হবে না, রাইট। এবার কচ বললো যে ঠিক আছে তুমি বলছো যখন আমার বিদ্যা ফলবতী হবে না, ঠিক আছে মেনে নিলাম, তোমার সাপ ফলবে, কিন্তু আমি যদি কাউকে শেখাই এটা, তাহলে সেটা ফলবতী কিন্তু হবে, কারণ বিদ্যাটা আমার ভেতরে আছে, আমি যদি কাউকে শেখাই সে তো ইউজ করতে পারবে। তো এই করে ইন্দ্রলোকে চলে আমি নিজের ওপরে মৃত সঞ্জীবনী মন্ত্র অ্যাপ্লাই করব না, কিন্তু যে কাজে আমি এসেছিলাম সেটা হয়ে যাবে। তো দেবতারা বিরাট খুশি টুশি হয়ে গেছে, এবার আবার যুদ্ধ একরকম ভাবে শুরু হচ্ছে। এবার দেবযানী শর্মিষ্ঠা
দেবযানী শর্মিষ্ঠার গল্প। শর্মিষ্ঠাকে, শর্মিষ্ঠা হচ্ছে বিষপর্বার মেয়ে। বিষপর্বাকে, বিষপর্বা হলো অসুরদের রাজা, মানে বিষপর্বা হচ্ছে অসুরদের রাজা, আর ইন্দ্র হলো শুক্রাচার্য হলো অসুরদের গুরু, অসুরদের গুরু, চিফ অ্যাডভাইজার। তো অবভিয়াসলি এদের দুজনের মধ্যে, দেবযানী এবং শর্মিষ্ঠার মধ্যে একটা বন্ধুত্ব ছিল। তো তারা একসাথে জলকেলি করতে যেতেই পারে, হ্যাঁ, বন্ধু বান্ধব যেতেই পারে। তো তারা সুইম করছিল একসাথে। এদিকে দেবতারা তো এখন বিরাট ব্যাপার যে আমরা মৃত সঞ্জীবনী পেয়ে গেছি, এবার তো একটু অসুরদেরকে ওপরে একটুখানি কিছু কিছু করাই যায়। তো ইন্দ্র হাওয়া চালিয়ে কি করলেন, যে দেবযানী শর্মিষ্ঠা যখন জলকেলি করছে তাদের জামা কাপড়গুলো একটু ওলট পালট করে দিলেন। হ্যাঁ, এই হাওয়ায় আর জামা কাপড়ের অনেক গল্প আছে এরপরেও, হ্যাঁ, সেটা আমরা শুনবো পরে। হ্যাঁ, তারপর বল কি হলো? বস্ত্রগুলো উল্টো পাল্টা করে দিল। শর্মিষ্ঠা এসে বলল, শর্মিষ্ঠা এসে দেখলো দেবযানীর বস্ত্রটা পরে নিল। দেবযানী এসে বলছে যে না, এইটা তুমি ঠিক করলে না। আমার বাবা শুক্রাচার্য, তিনি তোমাদের গুরু, তার মেয়ের বস্ত্র পরিধান করা কিন্তু একেবারেই তোমার জন্য ঠিক হয়নি। শর্মিষ্ঠা উল্টো বললো, আরে আমার বাবার রাজা, তোমার বাবা আমার জন্য, আমার বাবার হয়ে কাজ করে, তুমি যাজক হয়ে অত কথা বলতে চাও না। এই করে একটা ঝামেলা বেঁধে গেল ওদের মধ্যে, দুই মেয়ের মধ্যে ঝামেলা হয়ে গেল একদম। শর্মিষ্ঠা মানে বিষপর্বার মেয়ে আর কি, সে রেগে এই দেবযানীকে একটা ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে সে চলে গেছে একদম, এবং একদম মানে অন্ধ কুয়া টাইপের একটা জায়গায় ফেলে দিয়ে চলে গেল। তো দেবযানীর খুব অসুবিধা অবভিয়াসলি। হ্যাঁ, দেবযানীকে সেখানে কিছুই বুঝতে পারছে না, মনে হচ্ছে, মানে ওরা লেখেনি, হয়তো হেল্প করে চিৎকার করছে। তেমন সময় এলেন ওখানে এক রাজা। সে রাজার নাম, এই রাজার নামই হলো যজাতি। এই যজাতির কথা বললাম, যজাতির এইখানেই যজাতি আর দেবযানী শর্মিষ্ঠার গল্পটা শুরু হয়। যজাতি এসে দেখলেন যে একটা কূপের মধ্যে আর প্রচণ্ড তেজময়ী কেউ একটা পড়ে আছে, এবং তিনি বললেন যে তুমি কে? বলছে সেটা ইম্পর্ট্যান্ট না, তুমি বেশ এটা সৎকুলের লোক মনে হচ্ছে, ঠিকঠাক লোক মনে হচ্ছে, তোমার মধ্যে একটা ঠিকঠাক দেখতে পাচ্ছি তেজও আছে, তুমি বীরও একটা, তুমি যদি আমাকে হাত দিয়ে তুলতে চাও তাহলে আমাকে কিন্তু তুলতে পারো। যজাতি বললো তাহলে আমি ওইটুকু হেল্প তো করতেই পারি রাজা হিসাবে। তো হাত দেয়, উঠে আসে। তো আবার বলে যে হয়ে গেছে তোমার কাজ, তুমি যাও। যজাতি বললো ঠিক আছে, আমার এতটুকুই বোধহয় কাজ ছিল। যজাতি চলে যায় নিজের রাজ্য। এবার এখানে একজন দাসী, ঘূর্ণিকা, ওকে আবার ঘূর্ণিকেও বলে এইখানে। তো ঘূর্ণিকা বলে যে শুক্রাচার্য গিয়ে এরকম ঘটনা কিন্তু ঘটেছে। দেবযানীর কাছে যা, দেবযানী বাবাকে বলে যে দেখো, শর্মিষ্ঠা কিন্তু আমাদের বলেছে আমরা যাজকই, এবং তাতে কিন্তু প্রচণ্ড মানে বাড়াবাড়ি করেছে আর কি। তার আগে কিন্তু একবার শুক্রাচার্য বলেছে না, শর্মিষ্ঠা যে তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছে, নিশ্চয়ই তুমি কিছু একটা করেছো। হ্যাঁ, একদম বলেছে, কারণ এটা বাবাদের একটা বেসিক ব্যাপার, যে প্রথম মেয়েদের বলে না, সব ছেলেদের বলে তোমারই ভুল হবে, বাবাদের একটা বেসিক ব্যাপার। এখানেও বলেছিল যে না, ভুল তোমারই হবে, শর্মিষ্ঠা নিশ্চয়ই রাজার মেয়ে, ও বিষপর্বার মেয়ে, সেটা তো হয়েছিল। তারপর কি বললো? তো শর্মিষ্ঠা বললো সেসব নয়, ব্যাপারটা হচ্ছে যে তোমাকে অপমান করেছে যাজক বলে, এবং এই অপমান তো সহ্য করা যায় না। এবং শুক্র এটাও বলে যে তুমি যাজকের কন্যা নও, ইন্দ্র, বৃষপর্বা, ইনফ্যাক্ট যে তোমাকে তুলেছে যজাতি, ও প্রথমবার জানতে পারে যজাতি, ও কিন্তু সব আমারই স্তব করে, সুতরাং আমি কিন্তু মানে আমি একটু মানে বিগার অথরিটি, তো সুতরাং তুমি টেনশন করো না, তুমি ভুল ছিল না। কিন্তু দেবযানী মানছে না যে তোমার সম্বন্ধে খারাপ কথা বলছে। এখানে শুক্রাচার্য বলে যে দেখো, সমস্ত কথার মধ্যে যে শুধু খারাপ কথাটুকু তুলে নেয়, সে কিন্তু আদতে কোথাও পৌঁছতে পারে না। হ্যাঁ, এবং দেবযানী বলে দেখুন মানে বাবাকে বলে দেখো, যে মেন ব্যাপারটা হলো আমাকে যদি কেউ অস্ত্র দিয়ে মারতো তাহলে সেটা আলাদা হতো, তো এত অপমান করেছে, এত বাজে বাজে কথা বলেছে, যে কথাগুলো কিন্তু আমার থেকে গেছে। এখানে লেখা আছে যে বাক ক্ষত সারে না। হ্যাঁ, তো এটাও খারাপ লাগলো, শুক্রাচার্যেরও খারাপ লাগলো, নিশ্চয়ই লাগবে। এবং সে বলেছে যে, দেবযানী বলেছে যে এইটার যতদিন না নিষ্পত্তি হচ্ছে আমি কিন্তু রাজধানীতে যাব না, বাড়ি ফিরছি না আর কি বেসিক্যালি। তো শুক্রাচার্য গিয়ে বিষপর্বকে বলল যে দেখো, এই হচ্ছে ঘটনা, তোমার মেয়ে এরকম একটা অপমান করেছে আমাকে, আমার মেয়েকে, এই অপমানটার কোনো মানে আমি এটা ভালোভাবে নিচ্ছি না। তার আগেও তোমার অসুরকুল, তুমি জানো কি না জানি না,
তোমার অসুরকুল কিন্তু আমার শিষ্যকে মেরেছে 2 বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম বললো তো। হ্যাঁ, তো এগুলো খুব বেশি বেশি অপরাধ হয়ে যাচ্ছে, এটার একটা বিহিত করা দরকার। হ্যাঁ, তো বিশ্বপর্বা রাজা সে তার নিজের ধর্ম মেনে বলছে যে আমরা মানে বুঝতে পারছি ভুল হয়ে গেছে, আর আপনি যদি চলে যান আমাদের তো কোনো অপশন থাকবে না। থাকবে না, তো আমরা সমুদ্রের তলায় চলে যাচ্ছি সমস্ত হ্যাঁ। পরিবার নিয়ে। শুক্রাচার্য বলছে তাতে আমার কি হলো, তাতে আমার তো কোনো লাভ হলো না। তো বিশ্বপর্বাকে বলেন তুমি গিয়ে দেবযানীকে বোঝানোর চেষ্টা করো, সে কি চায় দেখো। তো বিশ্বপর্বা গেলেন দেবযানীর কাছে। দেবযানী বললো যে একটাই কন্ডিশন আছে, আমার শর্ত আছে, সেটা হচ্ছে এই যে শর্মিষ্ঠা এবং তার কত দাসী, তার 1000 দাসী আমার দাসী হয়ে থাকবে। হ্যাঁ, মানে ব্যাপারটা কিন্তু ইগোর লড়াই পুরোপুরি, এবং সেটা কিন্তু বেশ মানে শিয়ানে শিয়ানে লড়াই আর কি। হ্যাঁ। বলছে তখনই মানবো যখন দাসী হয়ে যাবে। এবং তারপরেও তার একটা পুরোটার একটা খুব সুন্দর একটা আর্কও আছে এই ইগোর লড়াইয়ের। হলো এবার শর্মিষ্ঠা গেছে, তো দেবযানী তাকে একটু মানে বলছে কি ব্যাপার, আমি না যাজকের কন্যা, তুমি না রাজার, তোমার অসুবিধা হচ্ছে না আমার দাসী হয়ে থাকতে? শর্মিষ্ঠা বলেছে যে না, নিজের পরিবারের সুখের জন্যে এইটুকু তো করতেই পারি, আমি তোমার দাসী হয়ে থাকলাম, না হয় কি হবে আর তাতে। তো মোটামুটি এখানে একটা মিটমাট হলো দুজনের। হলো মিটমাট মানে কি, শর্মিষ্ঠা দাসী হয়ে থাকবে, দাসী হয়ে থাকলো। তো এবারে একদিন এরকম দাসী নিয়ে ওই দেবযানী তো বেশ সেজে গুজে জঙ্গলে কোনো একটা জায়গায় বেশ নিজের মতো খেলাধুলো করছে। সেই সময় যযাতির সঙ্গে শর্মিষ্ঠা এই দেবযানীর আবার দেখা। যযাতি বলছে তো দারুণ একটা অপরূপা সুন্দরী, আপনাকে তো আমি বিয়ে করতে চাই। তো বলছে যে বিয়ে তো করতে চাও, কিন্তু তুমি বোধহয় ভুলে গেছো যে তুমি আমাকে কুয়ো থেকে বের করেছিলে কিন্তু। আর অ্যাকচুয়ালি তুমি যেভাবে আমাকে বের করেছিলে, অ্যাকচুয়ালি সেই অর্থে পানি গ্রহণ যাকে বলে সেটা অলরেডি হয়ে গেছে, মানে হাত ধরেছো, স্পর্শ করেছো। হ্যাঁ, তো বলে তাহলে সেটা ঘটতেই পারে। তারপর কি এদের বিয়ে, তারপর তো বিয়ে হয়ে গেল। প্রথমত একটু ভয় পেয়েছিল যযাতি যে আমি ক্ষত্রিয় এবং একটা ব্রাহ্মণ ঋষিকন্যাকে বিয়ে করব, শুক্রাচার্য কিভাবে ব্যাপারটাকে নেবেন বুঝতে পারছি না। তো তখন দেবযানী বলে না, এরকম কিছু হবে না, এবং পরে শুক্রাচার্যের কাছে গিয়ে বলেন এবং শুক্রাচার্য রাজি হয়ে যান। দুজনের বিয়ে হয়ে যায়, যযাতির বাড়িতে চলে যায় দেবযানী, এবং শর্মিষ্ঠা এবং 1000 দাসীও একই সাথে যায় একদম। তো কালে কালে যযাতি এবং দেবযানীর 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। আর শর্মিষ্ঠাকে আলাদা একটা তুব্রাসু, হ্যাঁ আলাদা একটা জায়গায় শর্মিষ্ঠাকে একটা কোয়ার্টার টাইপের করে দেয়, সার্ভেন্ট কোয়ার্টার টাইপ, একটু বেটার হ্যাঁ করে দেয়। আর দুজন জন্ম গ্রহণ করে 2 ছেলে, হ্যাঁ যদু এবং তুব্রাসু। এবার একদিন যযাতি ঘুরতে ঘুরতে সেই সার্ভেন্টস কোয়ার্টার বলিস না, ওটা মানে একটু গার্ডেন টাইপের। হ্যাঁ অ্যাকচুয়ালি সার্ভেন্টস কোয়ার্টার বড়টা ঠিক না, ওটা একটু একটা মানে অশোক বন টাইপের একটা জায়গায় সেখানে একটা সুন্দর বাড়িটারি করে দিয়েছে, ভালো করেই রেখেছে। শর্মিষ্ঠাকে যযাতি ওখানে যাবে কেন, শর্মিষ্ঠাকেও ভালো করেই রেখেছে, একদম ওইভাবে খারাপ করে রাখেনি, সুন্দর করে একটা বাড়িটারি বানিয়ে রেখে দিয়েছে, বউয়ের দাসী বলে কথা। তো যযাতি ঘুরতে গেছে সেই বাগানে, শর্মিষ্ঠা এসছে তার কাছে, এসে বলছেন যে আমি তো দাসী আপনার স্ত্রীর, সে ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। আমি চাই যে বেসিক্যালি কিভাবে বলা যায়, বলছেন যে আমি চাই যে আমি আপনার পুত্রের মা হই। হ্যাঁ মানে পরিষ্কার কথা হলো, এটাকে যেভাবে দেখুন মহাভারতে যা বলা আছে তাই বলার চেষ্টা করছি, সেটা হলো তখন নারীরা ঋতুমতী হলে একটা পয়েন্টে তারা বুঝতে পারতো যে তাদের সন্তান ধারণের সময় এসছে, এবং সন্তান ধারণ একা হয় না, এটা তো সবাই জানে। এবং সেক্ষেত্রে সবসময় মানে এইটা দেখা গেছে প্রচুর মহিলা, এবং সেখানেও কিন্তু একটা ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপার আছে, যে তারা বলতো যে আমি চাই আপনাকে, শুধু কিন্তু পুরুষরাই যে বলেছে মহিলাদের চাই তা কিন্তু নয়, না মহিলারাও কিন্তু বারবার বলেছে যে আমার ঋতু যাতে নষ্ট না হয় সেজন্য তুমি আমার সঙ্গে সহবাস করো এবং তাতে আমার একটা পুত্র হবে, এই ব্যাপারটা তো হয়েছে। আর যযাতি বলেছে না না এইটা করা যাবে না, এটা করলে উচিত হবে না এটা। তো এবার শর্মিষ্ঠা তো অসুর কুলের, তার ভ্যালু সিস্টেম কিন্তু অসুর কুলের ভ্যালু সিস্টেম। সে বলেছে যে দেখো 5 রকম ক্ষেত্রে পাপ হয় না। কিরকম পাপ হয় না, মানে মিথ্যে কথা বললে পাপ হয় না 5 রকম। কি ব্যাপার, যে ইয়ার্কি করে আরে ইয়ার্কি করে মিথ্যে কথা বলে একটা মিথ্যে কথা বললাম, এটা কোনো পাপ নয়। হ্যাঁ
মহিলাদের সাথে মহিলাদের মনোরঞ্জন মানে এন্টারটেনমেন্ট, মহিলাকে এন্টারটেইন করছো মানে মিথ্যে কথা বলা ইটস ফাইন, মানে জোক বলা ধর বা মিথ্যে কথা বলা মনোরঞ্জন বা প্রেমেও হ্যাঁ মিথ্যে কথা বলাটা এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার টাইপের আর কি। তারপর ধর বিয়ের সময়, হ্যাঁ এইটা কিন্তু আমার একটু চিন্তার বিষয়, বিয়ের সময় মিথ্যে কথা বললেও সেটা পাপ হয় না, এটা কি করে হলো? অসুরকুলের ভ্যালু সিস্টেম নিশ্চয়ই, অসুরকুলের এরকমই কথা হবে যখন মৃত্যু সামনে আছে, হ্যাঁ মানে প্রাণ সংশয়, মানে এই মরলাম তখন যদি বলা হয় না আমাকে মারবেন না, আমি মারলে আপনিও মরে যাবেন, এই মিথ্যে কথা বললে ঠিক আছে। আর হচ্ছে যখন সমস্ত সম্পত্তি চলে যাচ্ছে, হ্যাঁ তখন এই 5টা ক্ষেত্রে মিথ্যে কথা বলাটা অপরাধ নয়, এটা শর্মিষ্ঠার বিশ্বাস। হ্যাঁ অসুরদের ভ্যালু সিস্টেমে আর বলছে সবাই এইসব মিথ্যা কথা বললে কোনো ব্যাপার না। তো হ্যাঁ, তো যজাতি এরও মানতেও পারছেন, কিন্তু সে বলতে আমার তো একটা রোল মডেল হবার কথা ছিল আমার প্রজাদের জন্যে, কিন্তু আমি এটাও বুঝতে পারছি আপনি ঋতুমতী, আপনি আমাকে চাইছেন, এটাও একটা ধর্মের ব্যাপার পড়ে গেছে, এই মোটামুটি একটা কনফিউশনের মধ্যে। যা হোক, শর্মিষ্ঠা বলল সখীর প্রতি মানে আমারও প্রতি, আপনি এটা জানেন না? বলছে কি, বলছে সখীর প্রতি আমারও প্রতি, জয়াদি বলছে নিশ্চয়ই হবে তাই, বলে আমার সখীকে যখন আপনি বরণ করেছেন তখন আমাকে প্রতিরূপে বরণ করে নিয়েছেন। আই এম নট শিওর, আমার মনে হয় শর্মিষ্ঠা কিন্তু মিথ্যে কথা কিছুটা বলেছিল সেই সময়, আমার মানে ওর যে 5 রকম মিথ্যার কথা বলেছে তার মধ্যে কিন্তু এটা একটা বোধহয় পড়ে। যাই হোক, যজাতি কনভিন্সড হয়ে যায় এবং তাদের মধ্যে সহবাস হয় এবং একবার নিশ্চয়ই হয় না, কারণ 3টে পুত্র জন্মগ্রহণ করে, দ্রোহু, অনু এবং পুরু। হ্যাঁ, দ্রোহু, অনু, পুরু। তো এরা আলাদা আলাদা করে বড় হয়ে উঠছে, দেবযানী কিন্তু জানে না এদের ব্যাপারটা। এবার তো যজাতি এবং দেবযানী যথারীতি বনে টনে ঘুরতে গিয়ে হঠাৎ তপবনের ওই দিকটা চলে গেছে যেখানে শর্মিষ্ঠা থাকে। সেখানে দেবযানী দেখে দেবকুমার তুল্য 3 শিশু খেলা করছে, মানে শিশু মানে একটু বালক আর কি, হ্যাঁ বালক, এবং নির্ভয়ে খেলা করছে, মানে দারুণ বিন্দাস। তো এবার বলছে যে তোমরা কে, তোমার বাবা মা কে? তো এবার শর্মিষ্ঠা বেরিয়ে এসছে তখন। এবার ব্যাপারটা ভাব, সিনটা 3 বালক দাঁড়িয়ে আছে, একদিকে দেবযানী আর যজাতি, একদিকে শর্মিষ্ঠা। বালককে জিজ্ঞেস করেছে দেবযানী বাবা মাকে, আর দেখিয়েছে দেবযানী আর শর্মিষ্ঠাকে, আমাদের যজাতি আর শর্মিষ্ঠাকে। দেবযানী মাঝখান দিয়ে বলছে এটা কি হলো, আমার হাজবেন্ডের 3টে ছেলে আমি যাই না, তাও আবার আমার দাসীর গর্বে। এখানে একটা ব্যাপার আছে কিন্তু, মানে একটা সময়ে কিন্তু দেবযানীর মনে হয়েছিল যে শর্মিষ্ঠা কোনো একজনের সাথে কোনো একটা অ্যাফেয়ার চলছে, হ্যাঁ কারণ তা না হলে এই বাচ্চা কাচ্চা হচ্ছে ওর এইসব কিছুটা জানতে পেরেছিল, তো জিজ্ঞেস করেছিল শর্মিষ্ঠাকে কি ব্যাপার তোমার, তুমি কি অন্য কারোর সাথে মানে সহবাস কি করছো? তো সে কি, শর্মিষ্ঠা বলছিল হ্যাঁ করছি, ঋষিতুল্য একজন পুরুষের সাথে। দেবযানী তো সন্দেহ হয়েছে, জিজ্ঞেস করেছে কোন ঋষি, কে, নাম কি, দেখতে কেমন? শর্মিষ্ঠা তখন একটু চালাকি করে বলেছে যে আসলে তার তেজ দেখে আমি চোখ বন্ধ করে ফেলেছি, আর তার নাম জিজ্ঞেস করা হয়নি আর কি, ঘাবড়ে গেছিলাম। তো করে শর্মিষ্ঠা ব্যাপারটা এড়িয়ে গেছিল। তো দেবযানীর মনে সন্দেহটা ছিলই যে যজাতির সাথে শর্মিষ্ঠার একটা কিছু চলছে, কিন্তু এখন তো ব্যাপারটা আর চাপা থাকলো না, দেবযানী জেনে গেল মানে শর্মিষ্ঠাকে জিজ্ঞেস করলো এবং শর্মিষ্ঠা তারপরে স্বীকার বললো, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট কথাও বললো যে দেখো আমি আমার ধর্মের কাজই করেছি, কারণ আমি এইটুকু জানি যে সখীর প্রতি মানে আমারই প্রতি, মানে অসুরদের ভ্যালু সিস্টেমে হতে পারে, অসুরদের ভ্যালু সিস্টেমে হতেই পারে, কারণ অসুরদের ভ্যালু সিস্টেমে যা বলেছে ওই 5টা কাজ করলে পরে কোনো মিথ্যা বললে ওই মিথ্যাই কনসিডার করা হয় না। ও বললো ঠিক আছে তাহলে ওটা কোনো অসুবিধা নেই, আমি ধর্মচারণই করেছি, সখীর তোমাকে যেদিন পত্নীরূপে বরণ করেছিল আমি তো সেদিন থেকে মেনে নিয়েছি, মনে উনি আমার পতি। তো অবভিয়াসলি এবার দেবযানী কি করবে? দেবযানী গিয়ে ধর্মের প্রশ্ন যখন উঠেছে, ধর্মাচরণের প্রশ্ন যখন উঠেছে তখন তো অবভিয়াসলি শুক্রাচার্যের কাছে। শুক্রাচার্য তো ব্যাপারটা ভালোভাবে নেননি একেবারেই, তিনি যজাতিকেও ডেকে পাঠালেন, বললেন যে এটা কি হলো, এটার তো কথা ছিল না, হ্যাঁ তুমি আমার কন্যার সাথে থাকাকালীন তুমি এরকম একটা করেছো এবং কামের বশবর্তী হয়ে তুমি পাপ করেছো। তো যজাতিও বলছেন দেখো একেবারে ধর্মের বিরুদ্ধে কাজ করেছি এমনটাও কিন্তু নয়, কারণ একজন ঋতুমতী মহিলা সে আমাকে প্রার্থনা করেছেন, সেখানে তাকে যদি আমি সন্তুষ্ট না করি তাহলে এটা ভ্রূণ হত্যার সমান হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ সেটা তো আমারও পাপ হয়ে যাবে, সেটা আমারও পাপ হবে, কাজে আমি একেবারে যে খারাপ করেছি তা নয়। তো শুক্রাচার্য মানছেন না ব্যাপারটা, শুক্রাচার্য বলছেন না এটা তুমি যে ধর্মের কথা বলছো সেটা ধর্ম নয়, সেটা ঠিক নয়,
তোমাকে শাপ তো নিতেই হবে। আমি শুক্রাচার্য, আমি তোমাকে শাপ দিলাম যে তোমার শরীরে জরা, মানে বার্ধক্য। বার্ধক্য, এবং বার্ধক্য মানে এমন বার্ধক্য যে বার্ধক্যে আর মানে কেউ চলাফেরা করতে পারে না আর কি, এরকম একটা শরীর তুমি পাবে, এবং তোমার জরা তোমাকে আক্রমণ করবে। দুর্জয় জরা, এই কথাটা আছে, দুর্জয় জরা, মানে জরাকে অতিক্রমই করা যাবে না 1000 বছরের জন্য। 1000 বছরের জন্য। এবার প্রচণ্ড রিকোয়েস্ট করলো, স্যার এইটা যজাতি ভেঙে পড়েছে। হ্যাঁ, বলছে স্যার এইটা ঠিক হচ্ছে না স্যার, মানে আপনি একটা এত বড় লোক, এত বড় একটা সাপ দিলেন আমাকে, স্যার একটু কনসিডার করা যায় কিনা দেখুন। তার কারণ আছে, তার কারণ যজাতি বলল তখন যে এটা তো ঠিক আছে মানছি, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার মেয়ে দেবযানী, তার সাথে যে যৌবন উপভোগ করার সময় এবং ইচ্ছা, আমার শরীর তো না হয় বার্ধক্যে চলে যাবে, কিন্তু আমার মনে তো ওটা থেকেই ইচ্ছা যাবে এখনো, কিন্তু কাম এবং যৌবনের তাড়না এখনো শেষ হয়নি, সেটার জন্য কিছু একটা করা দরকার। এবং সেটা কিন্তু আপনি মানে কিছু একটা আমাকে বলুন উপায়। ফাইনালি শুক্রাচার্য সে বলল মেয়ের ব্যাপারও আছে, সে বললো একটা এক্সচেঞ্জ অফার তোমাকে দিতে পারি, তোমাকে একটা মানে অফার দিতে পারি, সেই অফারটা দেখো ট্রাই করে হয় কিনা। তুমি তোমার ছেলেদের কাছে যাও, গিয়ে বলো যে তুমি তোমার জরাটা এক্সচেঞ্জ করতে চাও উইথ দ্য যৌবন, মানে তুমি যৌবন নেবে আর ছেলেকে জরা দিয়ে দেবে। হ্যাঁ, মানে বেসিক্যালি কোনো একটা ছেলেকে রাজি হতে হবে যে 1000 বছরের জন্য আমি বাবার বার্ধক্যটা নেব, আর বাবা আবার নর্মাল লাইফ কাটাবে। কিন্তু ব্যাপারটা হলো শুক্রাচার্য বলেছিল যে এবার এরকম কোনো ছেলে হলেই তাকেই তুমি তোমার সম্পূর্ণ রাজ্য দেবে, তোমার সমস্ত অধিকার দেবে, সব তাই করবে। তো গেল গিয়ে যদুকে বলল, বড় ছেলে যদু, যে হচ্ছে যদু বংশ যার থেকে, হ্যাঁ মানে দেবযানীর পুত্র, যে এরকম ব্যাপার 1000 বছরের জন্য তুমি আমার বার্ধক্য নাও এবং তুমি সম্পত্তি পুরো আমার রাজত্ব পাবে। যদু রাজি হলো না, বলে এই মানে আমার কোনো কিছুই থাকবে না, যৌবনই থাকবে না, এই রাজত্ব নিয়ে আমি করবোটা কি, আমি রাজি হচ্ছি না। তো বললেন যে ঠিক আছে, তুমি রাজি হচ্ছ না, আমি তোমাকে বড় করেছি, আমি তোমার বাবা, তাও যখন তুমি রাজি হচ্ছ না, তখন তোমার বলি যে তোমার সন্তান কোনোদিন রাজ্য লাভ করতে পারবে না, এটা তোমার শাপ। তো এই যদুর থেকে যদু বংশ। পরের ছেলে তুব্রাসু, তার কাছে গিয়েও বললেন, তুব্রাসু বললেন যে না, কোনো রকম আনন্দই করতে পারবো না, কোনো রকম শক্তিই থাকবে না, কোনো সৌন্দর্য থাকবে না, এই আমি বার্ধক্যে 1000 বছর নিয়ে আমি রাজত্ব নিয়ে করবোটা কি, আমিও নিতে রাজি হচ্ছি। তুব্রাসুকে শাপ দিয়ে দিলেন, তুমি তোমার কোনোদিন তোমার বংশ লোপ হবে, বলছেন বংশ থাকবে না, আর তুমি ম্লেচ্ছ জাতির রাজা হবে, রাইট, এটা বলে দিল, শাপ দিয়ে দিল। আর আমাদের দ্রোহুকে বললো যে, দ্রোহু রাজি হয়নি অবভিয়াসলি, দ্রোহুকেও বললো যে না, তোমারও জীবনে খুব চাপ হবে, তুমি অন্য অত্যন্ত দুর্গম ইয়েতে গিয়ে ভোজ উপাধি নিয়ে তুমি বসবাস করবে, তোমার জীবনে কোনো অভীষ্ট পূর্ণই হবে না, তুমি যা চাইবে কিছুই পাবে না, মানে ম্যানিফেস্টেশনে কোনো লাভ হবে না। এবার তারপরে বললো অনুকে বললো যে দেখো, তুমি জরা নিতে অস্বীকার করলে কিন্তু আমার সাথে তোমার জরাই হবে, তুমি জরান্বিত হবে, এবং তোমার মানে তার ওর বলছে সন্তান যৌবনেই মারা যাবে। খুব খারাপ অভিশাপ, যথারীতি অভিশাপগুলো দিয়ে তিনি শেষ পর্যন্ত পুরু মানে ছোট ছেলে, যে শর্মিষ্ঠার গর্ভজাত, কিন্তু একদম, অর্থাৎ অসুরকুলের একটা ডিএনএ আছে তার মধ্যে, সে রাজি হয়ে গেল ব্যাপারটাতে, এবং অবভিয়াসলি এক্সচেঞ্জ হয়ে গেল, পুরু একটা বার্ধক্য 1000 বছরের পেলেন, রাজত্বও পেলেন, আর যজাতির হয়ে গেল যৌবন। এই পুরু থেকেই পুরু বংশ, মানে পুরুর বংশেই হচ্ছে তো দুষ্যন্ত ছেলে ভরত থেকে ভারত, এবং ভরত থেকেই পুরো বংশটা আর কি, পুরু বংশ, সেটারও পুরো হিস্ট্রি মানে নামগুলো আছে যে কার থেকে কে এসছে সেটার। অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস দেখার, দুটো জিনিস, একটা হচ্ছে যে ভারতের যে মেইন লিনিয়েজ, মহাভারতের লিনিয়েজ, সেখানে একটা অসুর এবং সে অর্থে আর্য, এদের মিশ্রণ, এটা কিন্তু এখান থেকে এস্টাবলিশ হয়। যারা বলেন যে একটা তো থিওরি আছে যে অসুর হচ্ছে যাদের দ্রাবিড় ছিল তাদেরকে অসুর বলা হতো, তাহলে মহাভারতে কিন্তু এটাও রয়েছে যে অসুর বংশের এবং আর্য বংশের মিলনেই কিন্তু ভারতের মেইন লিনিয়েজটা আসছে। একদম, এবং সেখানে ভরত, যার থেকে ভারতবর্ষের নাম শুরু, সেও কিন্তু লিনিয়েজ ওয়াইজ অসুরের একটা ডিএনএ তার মধ্যে আছে।
তো যারা একটু সাইকোলজি নিয়ে ঘাটাঘাটি করেন তারা নিশ্চয়ই শুনে থাকবেন যে যেমন ইডিপাল কমপ্লেক্স বলে একটা কনসেপ্ট আছে ইন্টারন্যাশনালি, যে একটা ছেলের তার মার উপরে ভালোবাসা এবং বাবার উপরে বিদ্বেষ, সেটাও একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার ইডিপাসের থেকে এসছে। এখানে কিন্তু যজাতি কমপ্লেক্স, ভারতবর্ষের ক্ষেত্রে যজাতি কমপ্লেক্স বলে একটা জিনিসের প্রচণ্ড চর্চা হয়, সেটা হচ্ছে বাবার প্রতি ত্যাগ, বাবার জন্য ত্যাগ স্বীকার। সেটা এই গল্পটা, এই পুরুর যে যজাতির জন্য ত্যাগ স্বীকার করলেন সেটা হচ্ছে বাবার জন্য একটা ছেলের একটা বড় ত্যাগ স্বীকার, এবং সেটা কেন, যে বাবা যেন যৌবন উপভোগ করতে পারেন তার জন্য ছেলের ত্যাগটা, এটাকে যজাতি কমপ্লেক্স বলে। এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যখন 1000 বছর শেষ হয়ে গেল, পুরুর কাছে যজাতি এলো, বললো যে 1000 বছর শেষ হয়ে গেছে, তুমি যে আমার এতটা করলে, তোমার যৌবন লাভ করে আমি ইচ্ছানুসারে আমার যে বিষয় মানে যা যা ভোগ করার করেছি। কিন্তু এতদিনের আমি যেটা বুঝতে পারলাম, এতদিনের যে এই 1 বছর 100 বছর 1000 বছর যে আমি শাসন করলাম, ভোগ করলাম, তো একটা জিনিস আমি বুঝতে পারলাম, সেখানে খুব সুন্দর একটা শ্লোকও আছে। শ্লোকটা পড়ছি না কারণ শ্লোক মানে সংস্কৃত অত না। বক্তব্যটা হলো কাম্য বস্তুর উপভোগে কখনো কামনার শান্তি হয় না। মানে তুমি যাই পাও, যতই পাও, সেটা তোমার কিন্তু আলটিমেটলি তোমার শান্তি হবে না, স্যাটিসফ্যাকশন হবে না, সেটা বরঞ্চ আগুনে ঘি ঢালার মতোই হবে। কারণ এই পৃথিবীতে যা যা আছে তা কখনোই পর্যাপ্ত বলে মনে হবে না আমাদের। সুতরাং বিষয় তৃষ্ণা বা বিষয়ের প্রতি যে আমাদের একটা অনুরাগ, মেটেরিয়ালিস্টিক প্লেজারের মধ্যে যেও না, মানে ওটা যাওয়া উচিত না, এটা আমি এতদিনে বুঝতে পেরেছি। কিন্তু অবভিয়াসলি তুমি আমার জন্য যে ত্যাগটা করেছো সেজন্য তোমায় থ্যাংক ইউ, এরকম একটা ওদের মধ্যে কথোপকথন দাঁড়ায়, হয়ে গেল, এ তো জীবন সুন্দর। যজাতি বললেন যৌবনটা ফিরে নাও, তো আমার তো হয়ে গেছে, তুমি তো এতদিন 1000 বছর হয়ে গেছে, চলো যৌবন ফিরে নাও, তুমি এবার রাজ্যটা চালাও, আমি যাই বলে যজাতি চলে গেল স্বর্গে। স্বর্গে গিয়ে এরপরে যেটা একটা সুন্দর ব্যাপার আছে, সেটা হলো ইন্দ্র বলল একদিন এসে যে যজাতিকে, যে কি মনে হয় যে সারা পৃথিবীতে যে তপস্যা করছে, যে আপনি তো খুব জ্ঞানী, দারুণ একটা মানুষ। কিন্তু তারপরে কিন্তু যজাতি স্বর্গে গিয়ে প্রচন্ডভাবে একটা ধার্মিক জীবন, হ্যাঁ ধার্মিক জীবন এবং ত্যাগ ফ্যাগ, আগে বনে গেছে, বনে গিয়ে তপস্যা করে সেই তপস্যার অভিষ্ট পেয়ে তিনি সুরলোকে গিয়ে পৌঁছেছেন, মানে স্বর্গে গিয়ে পৌঁছেছেন, বিরাট ব্যাপার। যজাতি একটা বেশ সেলিব্রেটেড ওখানে। ইন্দ্র গেছে, দেখি লোকটাকে গিয়ে বলেছে, আচ্ছা এই তপস্যা আপনি এত করছেন, তো এই মানে গন্ধর্ব দেবতা এদের মধ্যে, রাক্ষসদের মধ্যে কে, মানুষদের মধ্যে কে সবচেয়ে বেশি তপস্যায় সবচেয়ে বেশি ত্যাগ কার, হ্যাঁ তপস্যায় সবচেয়ে বেশি বড় কে? তো বলে তপস্যা তো কেউ আর এর বড় নেই, আমার থেকে বড় আর কেউ নেই। কিন্তু বলে এইটা তো হলো না, যদি সত্যি আপনি বড় হতেন তাহলে নিজেকে বড় বলতেন না। এটা তো নর্মাল ব্যাপার, যে একটা লোকের যদি অহং তৈরি হয়ে যায় তো সে তো নর্মাল ব্যাপারটা নয়। তো বলে যে না, আপনি এই পার্টিকুলার যে আপনি কথাটা বলে ফেললেন, এই জন্য আপনি ভূতলে চলে যান। ভূতলে পড়তে অষ্টকের সঙ্গে ওর দেখা হয়, এবং অষ্টক না শুধু আরো বেশ কিছু লোকজনের সঙ্গেও একটা বেশ একটা তত্ত্ব আলোচনা হয়, এবং সেই সময় একটা বেশ সেখানে অনেক ধর্মালাপ হয়। ওই আবার গীতাতে কৃষ্ণের যেমন হয়েছিল ওই ধরনেরই ধর্মালাপ অনেকটা, কোনটা ধর্ম কোনটা কর্ম ইত্যাদি। এখানে একটা ইন্টারেস্টিং লেগেছে জায়গা, সেটা হচ্ছে অষ্টক জিজ্ঞেস করেছিল যে মানুষ যে মরে গিয়ে কাউকে কবর দিয়ে দেওয়া হচ্ছে, এটা ইন্টারেস্টিং, কবর দিয়ে দেওয়া হচ্ছে লেখা আছে, লেখা আছে, তার মানে কিছু তো একটা ছিল এরকম প্র্যাকটিসও। নিশ্চয়ই ছিল। এখানে অনেক সময় হতো যে বোধহয় কোনো একটা পার্টিকুলার কাইন্ড অফ কর্ম করলে তার হয়তো কবর হতো, এরকম কিছু জিনিস পাওয়া যায়, পুড়িয়ে দেওয়া হয়। তাহলে আবার এই যে বলছে যে আবার পুনর্জন্ম ব্যাপারটা হচ্ছে কি করে, তো তখন এই আর কি যজাতি তাকে আর এক্সপ্লেন করে যে না, পুড়ে গেল মানে মানুষকে ধরো পুড়ে গেল বা তাকে কবর দেওয়া হলো, তার একেবারে ধুলোর মতো হয়ে যায়, যেটা হয় অনুপরমাণুতে হয়ে যায়, তারপর সেটা বহুদিন যাবৎ থাকে অন্যান্য প্রাণীকুলের মধ্যে, ধীরে ধীরে ওগুলো প্রবেশ করে আবার সেটার জন্ম হয়। মানে অনেকটা ওই সাইকেল অফ লাইফ টাইপের একটা ব্যাপার, যেটা অনেকটা সায়েন্সের কাছাকাছি, পুরোপুরি সায়েন্স নয়। আরেকটা ইম্পর্ট্যান্ট, যেটা পরে আমরা যে গল্পটা বলবো সেখানেও আছে, একটা ভুল এখানে আছে যেটা জেনেটিক্সের ভুল, যেটা অ্যারিস্টটলও সেই ভুল করেছিলেন। সেটা হচ্ছে যে নারীকে বলা হচ্ছে মূলত একটা ভেসেল, যে বাবার যে বীর্য থেকেই সন্তানের জন্ম হয়, নারীর ডিএনএ বা নারীর যে একটা অংশ বা মায়ের যে একটা অংশ
ছেলের মধ্যে বা মেয়ের মধ্যে যায়, এটা কিন্তু এখানে বুঝতে পারেননি তখন অব্দি এরা। এই জিনিসটা এখান থেকে কিন্তু এটা আইডেন্টিফাই করা যায়। তো আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যজাতি যে কথাটা বলেছেন সেই কথাটার মধ্যে কিন্তু পুনর্জন্মের চেয়ে বড় কথা হলো রিসাইক্লিং এর কথা বলা হচ্ছে, বডি রিসাইক্লিং। কারণ পুনর্জন্মের ক্ষেত্রে কি হবে, আত্মা চলে যাবে, আত্মার একটা বডি পাবে। এখানে কিন্তু সেই কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে যে বডি কি করে ছড়িয়ে ছড়িয়ে, তোর কোনো পতঙ্গ একটা মানে টুকরো বলতে কি মানে সে মানে অনুপরমাণু লেভেলের টুকরো যদি কারোর মধ্যে ঢোকে, তার মানে বডিটা রিসাইকেল হতে হতে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায়। এটাই হলো বেসিক আইডিয়া। আমরা অনেক জায়গায় আলোচনা করেওছি, আমরা মনে হয় সোফিস ওয়ার্ল্ড করার সময় আমরা এটা আলোচনা করেছিলাম। ঠিক। তো এখানে আমরা তারপরে এই যজাতি এতটা ধর্মালাপ করার পর, এতটা ধর্মজ্ঞান ওর পড়ার পর ও বুঝতে পারে যে না আবার ওকে অষ্টক টষ্টক সবাই মিলে বলে যে ঠিক আছে লোকটা ভালোই আছে, নিয়ে যান স্বর্গে, আবার ভুল করে ফেলেছিল, নিয়ে যান, তারপর আবার স্বর্গে চলে যাবো। এখানে আমাদের যজাতির গল্প শেষ হয়। যজাতির গল্পে বুঝতেই পারলেন অনেক কিছু আছে। যজাতির গল্পের মধ্যে সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো ধরনের ব্যাপার আছে। বান্ধবী ঝামেলা সেটা আছে, পিতা পুত্রের গল্প সেটা আছে, এবার অসুরদের ভ্যালু সিস্টেমে কতভাবে মিথ্যা বলা যায় সেটা আছে। এটা বেশি সিরিয়াসলি নেবেন না কিন্তু, তাহলে কিন্তু লয়্যালটি বলে এই পৃথিবীতে কিছু এক্সিস্ট করবে না। আমি জানি না আপনারা এক্সিস্ট করাতে চান কি না, বাট অ্যাকচুয়ালি ওষুধের ভ্যালু সিস্টেমে কিন্তু লয়্যালটি বলে কিছু নেই। তো সেইটা আছে, তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যাই হয়ে থাকে। আর বান্ধবীর প্রতি মানে যে আপনারও প্রতি এরম ভাবার কোনো কারণ নেই। আমরা কিন্তু এই মুহূর্তে অন্য একটা সোসাইটিতে থাকি, এটা মহাভারতের কথা বলা হচ্ছে, হ্যাঁ সেই সোসাইটির কথা বলা হচ্ছে। যাই হোক, একটা জিনিস বলি, সেটা হলো আমরা বুঝতেই পারছেন আমি নিজে একজন ফিল্ম মেকার, প্রেমাশিসেরও গল্পের প্রতি ভালোবাসা, আমাদের সবার গল্পের প্রতি ভালোবাসা আছে। আমরা গল্পের প্রতি ভালোবাসা থেকেই মহাভারত থেকে অ্যাপ্রোচ করছি, ধার্মিকভাবে নয় কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখবেন। এবং মানে যদি অনেক ক্ষেত্রেই দেখতে পাই যারা বলে না মহাভারতকে নিয়ে এইসব কেন করা হচ্ছে। আরে এত সুন্দর সুন্দর গল্প আমাদের জীবনে, গল্প যেখানেই থাক যেভাবেই থাক, সেই গল্পগুলোকে গল্পের মতো দেখবো না, এটা তো নর্মাল। মহাভারতের মতো একটা সাহিত্যকর্ম, সেটাকে সাহিত্যকর্ম হিসেবে সেলিব্রেট করতে এবং শ্রদ্ধা করতে অসুবিধাটা আমার তো প্রয়োজন পড়ে না। আমি যদি ইতিহাসও বলি, যারা ইতিহাস বলেন, আমিও যদি নিজেও মনে করি ইতিহাস এটা, কিন্তু এই ইতিহাসকেও যদি গল্প হিসাবে আমি ট্রিট করি তাতে আমার কোনো সমস্যা নেই, এবং আমাদের তো কোনো সমস্যা নেই, আশা করি আপনাদেরও সমস্যা হবে না। যারা গল্প হিসেবে গল্পটা এনজয় করতে পারবেন তাদের জন্য এই এপিসোড সিরিজটা কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। আজকের এপিসোড এখানেই শেষ করছি, যজাতির অবধি, এবং ফাইনালি যজাতি স্বর্গে গেছেন। এর পরের এপিসোডটায় যেটা আসতে চলেছে সেটা হলো বিশ্বামিত্র মুনির ধ্যান ভাঙাতে গেছিলেন মেনকা, এটা তো সবাই জানেন। সেই গল্পটা থেকে আলটিমেটলি শকুন্তলা এবং দুষ্যন্তের গল্প, বা দুষ্যন্ত বা দুষ্মন্ত দুটো নামই দেওয়া আছে। এই গল্পটার মধ্যে একটা জিনিস তো খুব ভালো করেই জানেন যে একটা আংটি পাওয়া গেছিলো, দুষ্মন্ত একটা আংটি দিয়ে গেছিলো, তাই না? সে আংটি নিয়ে শকুন্তলা যায়, এবং খুবই মাছ, সেই মাছের পেটে আংটি ইত্যাদি অনেক গল্প আছে। তার সঙ্গে আরেকটা ব্যাপার আছে, শকুন্তলাকে বেশ অসহায় হিসাবে দুষ্মন্তের কাছে যেতে দেখা গেছে। মানে অসহায় মানে গিয়ে বলছে আপনার কেন মনে পড়ছে না, দেখুন প্লিজ আংটিটা, এই যে আমি এইসব করে পড়ে, আর দুষ্মন্তেরও নাকি মনে পড়েছিল এরকম। আসল ঘটনাটা পরের এপিসোডে, যেটা আসলে আপনাদের অনেকটা মিথ, আপনারা যারা জানেন, যারা জানেন না তাদের অনেকটা মিথ ভাঙবে। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। আর যদি এই এপিসোডগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বিভিন্ন মানুষের সাথে, আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, টাটা।